আচ্ছা দেখেন, সো কিওয়ার্ড রিসার্চ নিয়ে আবার আলোচনা। সো এখন যেটা করছে, একটা স্লাইডের মাধ্যমে জিনিসটাকে আরও বেশি আমরা বোঝার চেষ্টা করব। এক একটা টপিক নিয়ে সবসময় দেখবেন যে এক দুইটা ক্লাস হবে শুধুমাত্র এই ধারণাটা, কনসেপ্টটা আমাদের টোটালি গ্র্যাব করার জন্য। ফার্স্ট অফ অল, যে আলটিমেটলি যে আমরা কিওয়ার্ড রিসার্চটা করছি সেটার গোলটা কি? ওকে, ফার্স্ট অফ অল যে আপনি যে কিওয়ার্ড রিসার্চ করেন সেটা কেন, বা সেটার গোল কি, বা টার্গেটটা কি থাকে? ফার্স্ট অফ অল, যে আমি আলটিমেটলি একটা বেস্ট কিওয়ার্ড আমার ওয়েব পেজের জন্য খুঁজে বের করব। আমি যে বিজনেসটা করতে যাচ্ছি সেই বিজনেস পারপাসে সবচেয়ে বেস্ট যে কিওয়ার্ডটা, বা যে কিওয়ার্ড দিয়ে মানুষ সবচেয়ে বেশি সার্চ করে সেটা বের করাটাই হচ্ছে আমার গোল। কিওয়ার্ড রিসার্চের, রিসার্চই তো করছেন, সো রিসার্চের গোলটা কি? আমার জন্য যে কিওয়ার্ডটা বেস্ট, আমার বিজনেস হতে পারে, আমার পার্সোনাল ওয়েবসাইট হতে পারে, তার জন্য আমার কি করা? টু ফাইন্ড দ্য বেস্ট কিওয়ার্ড ফর ইউর পেজ, মানে আমার নিজের ওয়েবসাইটের জন্য একটা বেস্ট কিওয়ার্ড বের করা। আরেকটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা কেন করব? এখন আমি তো একটা কিওয়ার্ডের বিপরীতে আমি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে কিন্তু ফার্স্টের দিকে আসতে চাচ্ছি, বা একদমই ফার্স্ট পেজে নিজেকে নিয়ে আসতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে কম্পিটিশন কেমন। এখন এমন একটা জিনিস যে আমি দৌড়াচ্ছি, আমার কম্পিটিটর 1,00,000, একটু অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে না? এটা হাই কম্পিটিশন হয়ে যাচ্ছে না? আবার আমি দৌড়াবো মাত্র 100 জন, সেটাকে বলা হচ্ছে মিডিয়াম। আবার আমি দৌড়াবো শুধুমাত্র আমি আর আপনি, সেক্ষেত্রে কম্পিটিশন একদম লো না? হয় আপনি জিতবে, না হলে আমি জিতবে, একজন না একজন তো জিতবে, বোঝাই যাচ্ছে। বাট আমি যদি এমন একটা কিওয়ার্ড বের করি যেটা নিয়ে দেখা যাচ্ছে যে আলটিমেটলি বিশাল কম্পিটিশন, আমার আসতে আমার জান কয়লা হয়ে যাবে, সো স্বাভাবিক সেই কিওয়ার্ডটা আমি কি করব? অ্যাভয়েড করব। কারণ প্রাথমিক অবস্থায় আমি ফার্স্ট যেটা করব যে একটা কিওয়ার্ড নিয়ে আসা যেটা দিয়ে আমি খুব সহজে র্যাঙ্ক করতে পারবো। এরপরে হচ্ছে টু প্ল্যান অন পেজ অ্যান্ড অফ পেজ অপটিমাইজেশন। এই কিওয়ার্ডের রিসার্চের উপরেই একটা সময় আসবে যখন আমরা প্ল্যান করব যে আমরা অফ পেজ কিভাবে করব এবং অন পেজ অপটিমাইজেশনটা কিভাবে করব। এই অন পেজ অ্যান্ড অফ পেজটা আমরা শিখব। আবার একটা কিওয়ার্ড শুধুমাত্র যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে নিয়ে আসার জন্য তা না, আপনি যখন বিজ্ঞাপনটা দিবেন গুগলে, আমরা বলেছিলাম না, কথা বলেছিলাম যে গুগলেও কিন্তু আপনি বিজ্ঞাপন দিতে পারেন। সো এই বিজ্ঞাপনটা যখন আমরা গুগলে দিব সেটার জন্য একটা বেস্ট কিওয়ার্ড আমাকে বের করতে হবে। এখন বিজ্ঞাপনটা কখন আসবে? যখন নাকি ধরেন উনি জিম ইন বাংলাদেশে বলছে, যখন জিম ইন বাংলাদেশ দিয়ে মানুষ সার্চ করবে তখন আমার হচ্ছে জিম, সো আমার জিমটাই বিজ্ঞাপনে দেখানো উচিত। কারণ যারা জিম ইন বাংলাদেশ দিয়ে সার্চ করে তারা আলটিমেটলি জিম করার জন্যই তো সার্চ করছে। সো সেখানে যদি সাবানের বিজ্ঞাপন আসে, আউটপুট জিরো। বাট যদি জিমেরই বিজ্ঞাপন আসে, যে জিম কোম্পানি যে বিজ্ঞাপনটা দিল তারা কিন্তু অনেক বেশি লাভবান হলো। আবার হতে পারে, এটাকে বলে সাব কিওয়ার্ড, মানে রিলেটেড কিওয়ার্ড থাকতে পারে। এখন সে অবশ্যই, বিকজ সাপোজ আমি চাচ্ছি জিম ইন বাংলাদেশ দিয়ে সার্চ করলে আমার জিমের বিজ্ঞাপনটা মানুষকে দেখাবে, আমাকে বলে দিতে হবে যে কি লিখে সার্চ করলে মানুষ আমার বিজ্ঞাপনটা দেখবে। এখন আপনি বললেন যে হাবুডুবু, ধরেন একটা কিওয়ার্ড নাম হাবুডুবু, হাবুডুবু দিয়ে সার্চ করলে আমার জিমটা দেখাবে। তা হাবুডুবু দিয়ে কয়জন সার্চ করে? এক্সাম্পল, হাবুডুবু দিয়ে কয়জনই বা সার্চ করে যে আমার বিজ্ঞাপনটা দেখাবে? সো আমার বিজ্ঞাপনের টার্গেট অডিয়েন্স থেকে আমি বঞ্চিত হলাম না? আবার টি শার্ট ইন বাংলাদেশ দিয়ে সার্চ করলে আমার জিমের বিজ্ঞাপন দেখাবে, তা লাভ কি? আমার জিমে কেউ ভর্তি হতে আসবে যারা টি শার্ট ইন বাংলাদেশ দিয়ে সার্চ করছে? তাদের তো জিম দরকার নাই। যারা একটা মাসলওয়ালা, যারা জিম লিখে সার্চ করে, জিম ইকুইপমেন্ট দিয়ে সার্চ করে, তারা যদি জিমের বিজ্ঞাপনটা দেখে হয়তোবা এই এরিয়ার মধ্যে সে জিম করতেও যেতে পারে, বলা যায় না। সো সেক্ষেত্রে আমি লাভবান হতে পারি। তার মানে একটা বেস্ট কিওয়ার্ড আপনাকে চুজ করতে হবে বিজ্ঞাপনের জন্য। বিজ্ঞাপনটা আপনি কিসের উপর দিবেন? কোটি কোটি কিওয়ার্ড, কোন কিওয়ার্ডে আমি বিজ্ঞাপন দেখাবো অবশ্যই এটা আমাকে বলে দিতেই হবে। সো সেটার জন্য রিসার্চ করতে হবে যে এই কিওয়ার্ড দিয়ে আলটিমেটলি কেমন সার্চ হয়, আমি যদি বিজ্ঞাপন দেই এই কিওয়ার্ড দিয়ে আমি কেমন আউটপুট পাবো। ক্লিয়ার? এরপর টু ফাইন্ড দ্য পিপিসি, বিট প্রাইস অফ দ্য কিওয়ার্ড। একটা কিওয়ার্ড দিয়ে যখনই আমি সার্চ করছি বা কিওয়ার্ড নিয়ে যখনই রিসার্চ করব তখনই আলটিমেটলি আমি জানতে পারবো পে পার ক্লিকটা কত আসছে, বা আমি বিজ্ঞাপন দিলে আমি কত টাকা খরচ হচ্ছে, অথবা আমি আর্নিং করলে আমি কত টাকা আয় করতে পারছি। রাইট? এই কিওয়ার্ড নিয়ে যদি আমি এগোই সেক্ষেত্রে আমি কত টাকা
ইনকাম করতে পারছি, অথবা এই কিওয়ার্ড দিয়ে যদি আমি বিজ্ঞাপন দেই আমার প্রতি ক্লিকে কত টাকা যাচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে, রাইট? ক্লিক পার সিপিসি ছিল, এটা হচ্ছে পে পার ক্লিক, মানে একটা হচ্ছে কস্ট পার ক্লিক, একটা হচ্ছে পে পার ক্লিক। পে পার মানে আমি কত পে করব পার ক্লিকে, বিজ্ঞাপনদাতাদের জন্য এটা একটা পে পার ক্লিক, পিপিসি, যে কত পিক করব। আর কস্ট পার ক্লিক যে কত কস্ট পড়ছে একটা ক্লিকের জন্য। ক্লিয়ার? ব্যাপারটা সিমিলার। টু ফাইন্ড আমরা এগুলো পাবো না এই স্লাইড, এইটা দিয়ে দিব তো আজকে, এটা তো আজকে ওটা ভিডিওটা দিয়ে দিব। ওটা তো কোনো স্লাইড ছিল না, ওটা তো জাস্ট আমরা কথা বলেছিলাম। আর স্লাইড আসবে, স্লাইড আসার আগে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করেছি এখন স্লাইডের মধ্যে, যাতে এটা বারবার রিভিশন দিয়ে আপনি বুঝতে পারেন যে কিওয়ার্ড রিসার্চটা কি। শুধুমাত্র এই স্লাইড না, এটা হচ্ছে আমি শর্ট সংক্ষেপে করে নিয়ে আসছি। স্লাইড যেটা বড় সেটাই আপনাদেরকে দিব, প্রায় 30 পেজের, ওটা পড়ে আসবেন, ওটা সবকিছুই বুঝবেন। বাট ওটা হচ্ছে ডিটেইলস লেখা, জাস্ট পড়বেন। টু ফাইন্ড দ্য লোকাল অ্যান্ড গ্লোবাল বেসড সার্চ ভ্যালু, এটা মানে কি? লোকাল মানে বাংলাদেশ, গ্লোবাল মানে ধরেন ইন্ডিয়া। তার মানে লোকালিও যেমন সার্চ ভ্যালু পাচ্ছি, গ্লোবালিও পাচ্ছি, শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের জন্য। কিওয়ার্ড রিসার্চ করলেই তো আমি ফাইন্ড আউট করতে পারছি যে আমার লোকালি কত সার্চ হয়, বাংলাদেশে এটা নিয়ে কয়জন সার্চ করে। জিমির বাংলাদেশ দিয়ে আসলে বাংলাদেশেই কিন্তু সার্চ হবে, রাইট? খুব কমই সার্চ হবে অন্যান্য দেশ থেকে, হয়তোবা অন্য দেশ থেকে একজন সামনে বাংলাদেশে আসবে যে কারণে সে সার্চ করছে, সেটা আলাদা বিষয়। আমি একটা কোশ্চেন করি। হ্যাঁ বলেন। জেনারেলি জিম সার্চ করতে গেলে গুগল সাজেস্ট করে জিম নিয়ার মি, আচ্ছা তো আমি যদি এটা অস্ট্রেলিয়ায় বসে করি তাহলে জিম নিয়ার মি অস্ট্রেলিয়ার লোকালি হইলো। হ্যাঁ হ্যাঁ, আবার আমি যদি বাংলাদেশে বসে করি তাহলে জিমিন যখন অস্ট্রেলিয়া দিচ্ছেন তখন আপনাকে অস্ট্রেলিয়ার জিম দেখাবে, লোকালি অস্ট্রেলিয়া বের হবে। তার মানে কি আমি যদি খালি জিম লিখি, আচ্ছা তাহলে যে সার্চ ভ্যালুটা আসবে কি পুরো গ্লোবাল, মানে পুরো দেশে? জিম যখন লিখছেন তখন পুরো গ্লোবাল, গ্লোবাল তখন পুরো গ্লোবাল। যদি আপনি কি করেন, আপনি যদি লোকেশন সার্চ বন্ধ করে রাখেন, এখন কিন্তু লোকেশন সার্চই হচ্ছে, বিকজ গুগল কিন্তু জানে আমি এই মুহূর্তে কোথায় আছি। গুগল কিছু কিওয়ার্ডকে বুঝে, গুগল জানে জিম মানে কি। জিম মানে কি আলটিমেটলি একটা প্রতিষ্ঠান, ইনস্টিটিউটের মতো, ট্রেনিং ইনস্টিটিউটের মতো জিমও একটা প্রতিষ্ঠান যেখানে শরীর চর্চা হয়। সো প্রতিষ্ঠান রিলেটেডই মানে হচ্ছে কি হবে, লোকেশন বেসড। সো লোকেশন বেসড আসছে সবার। আমার লোকেশনে সবচেয়ে কাছে ক্যালিফোর্নিয়া ফিটনেস, সেটাই আসছে। এরপরে বাড়িধারা অ্যাবসোলুট ফিট জিম, সেটা আসছে। ক্লিয়ার? তাহলে আমি যদি গ্লোবালি সার্চ করতে যাই তখন কি আমার ওই সব অ্যাপ ইউজ করা লাগবে? গুগল ব্র্যান্ড গ্লোবালি সার্চ করলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার লোকেশনটা বন্ধ রাখতে হবে। গুগল বুঝবে না যে আপনি কোন লোকেশনে আছেন। এক মানে আপনি যেটা করতে পারেন, এই যে নিউ ইনকগনিটো উইন্ডোতে গিয়ে এখানে গুগল সার্চ করতে পারেন, সেক্ষেত্রে সে আপনার অনেক কিছুই পাবে না। আর জিম নিয়ার মি দিলে সার্চ করলে তো সে পাবে। দেখেন এখন কিন্তু অন্যটা পাইছে, সে বুঝতেছে না আপনার লোকেশনটা। সো সে মোটামুটি একটা এরিয়া খুঁজে বের করে দিয়ে দিচ্ছে। কোনটা? আচ্ছা ওটা দিয়ে তো করা লাগবে না, আমার এখানে মানে এখান থেকে আমি সার্চ ভ্যালুটা ওই যে অ্যাপ দিয়ে বের করব। সার্চ ভ্যালুটা তখন আলটিমেটলি কিওয়ার্ড দিয়ে বের করবে, ওখান থেকে বের করবেন, একই কথা। এখন নেক্সট কি ধরনের কিওয়ার্ড আসলে হতে পারে, কিওয়ার্ডগুলো নিয়ে আজকে এবার একটু ব্রিফ আলোচনা করি। প্রথম দিকে সবই থিওরিটিক্যাল, বাট একটা সময় আসবে যখন প্র্যাকটিক্যালি কিছু কাজ করা লাগবে, ওয়ার্ডপ্রেসে কিছু কাজ করবে। সো টাইপস অফ কিওয়ার্ড, কি ধরনের কিওয়ার্ড হতে পারে একটা জিনিস দেখে, মানে একটা কিওয়ার্ড কত ধরন হতে পারে। এক হচ্ছে একই জিনিস, সেটা প্রোডাক্ট বেজও হতে পারে, সেটা ব্র্যান্ড বেজও হতে পারে। দেখেন মোবাইল ফোন, মোবাইল ফোন কি একটা প্রোডাক্ট, আবার এটা একটা সার্ভিস কিওয়ার্ড। কিভাবে? মোবাইল ফোন দেওয়াটাও তো একটা সার্ভিস, মোবাইল ফোন বিক্রি করাটাই তো একটা সার্ভিস। মোবাইল ফোনটা যদি বিক্রির ক্ষেত্রে হয় সেটা সার্ভিস, আর যদি মোবাইল ফোন চিন্তা করেন তাহলে সেটা একটা প্রোডাক্ট। না না ঠিক আছে, কিন্তু মোবাইল ফোন যখন আমি এটা বিক্রি করবো তাহলে মোবাইল ফোন ভেন্ডর বা মোবাইল ফোন সেলার বা এরকম কিছু হলো না। যখন কিওয়ার্ড দিচ্ছেন তখন মোবাইল ফোন একটা স্পেসিফিক, তাই না? সো এখানে অনেক কিছু চলে আসে, এটাকে আমরা এখন স্পেসিফিক করি না। সো দিস ইজ এ প্রোডাক্ট অর সার্ভিস হতে পারে, অর অথবা আপনি এখনো জানেন না দিস ইজ প্রোডাক্ট অর দিস ইজ সার্ভিস। ক্লিয়ার? এখানেই তো অরের প্রসঙ্গটা আসে। আমি জানি না
কেন? জিম হতে পারে ইকুইপমেন্টের জন্য, হতে পারে সেটা হতে পারে যে জিমনেশিয়ামের জন্য হতে পারে, অথবা জিম একটা শব্দ হতে পারে শুধুমাত্র, যেটার ভাবার্থ বা মিনিং আমি বের করতে চাচ্ছি। জিমের জন্য আপনি কি, জিম তো একটা, সেটাকে মিনিং বের করতে চাচ্ছেন জিম বাংলায় কি, নাকি জিমনেশিয়াম খুঁজে বের করতে চাচ্ছেন এরিয়ায়? আপনি তো স্পেসিফিক বুঝাই দেন না, সো বলছেন জিম, আমি কোনটা বুঝবো? জিম তো একটা ওয়ার্ড। তেমনই ব্র্যান্ডস কিওয়ার্ড, নোকিয়া মোবাইল ফোন, নোকিয়া মোবাইল ফোন সেটা একটা কোম্পানি, আবার সেটা একটা ব্র্যান্ড, তাই না? জাস্ট মোবাইল ফোনের পাশে নোকিয়া দিয়ে দেওয়া হলো, সেটা হয়ে গেল একটা ব্র্যান্ড। নোকিয়া মোবাইল ফোন মানে হ্যাঁ নোকিয়ার মোবাইল ফোন যেগুলো, শুধুমাত্র সেগুলো। আবার মডিফায়ার, বেস্ট মোবাইল ফোন, লেটেস্ট মোবাইল ফোন, এগুলো কি হচ্ছে, আপনার কিওয়ার্ডটাকে মডিফাই করে দিচ্ছে, চেঞ্জ করে দিচ্ছে। বেস্ট জিম, আরে বাবা জিম তো জিম, বেস্ট দিয়ে সেটাকে মডিফাই করা হচ্ছে, মানে হ্যাঁ আরো স্পেসিফিক বলা হচ্ছে যে না ভালো ভালো রিভিউওয়ালা জিম। তেমনি লেটেস্ট মোবাইল ফোন মানে কি, মডিফায়ার। মানে এখন চলতেছে, মডিফায়ার মানে এখন চলতেছে সেটা না, মডিফায়ার মানে সেটাকে আপনার আরো বেশি মডিফাই করা, স্পেসিফিক করা। ধরেন মোবাইল ফোন, নিউয়েস্ট মোবাইল ফোন, ওল্ডেস্ট মোবাইল ফোন, ব্র্যান্ড নিউ মোবাইল ফোন আর লেটেস্ট মোবাইল ফোন, সবকিছু মডিফাই করতেছে। যেমন আপনার নাম, আপনি ধরেন একজন বালক, সো এ বয়, বেস্ট বা গুড বয়, সেটা আপনাকে আরো মডিফাই করতেছে না যে ছেলেটা ভালো, হি ইজ এ গুড বয়, হি ইজ এ বয়, সে একটা ভালো, আর হি ইজ এ গুড বয়, এটাকে মডিফাই করতেছে না, যে মানে আলাদা একটা বৈশিষ্ট্য দিচ্ছে যে না ভালো ছেলে, ছেলে আবার ভালো ছেলে। তেমনি ভালো মোবাইল ফোন, সেটাকে বলা হয় মডিফায়ার। এন্টিটি কিওয়ার্ড মানে কি, এন্টিটি কিওয়ার্ড হতে পারে একটা এন্টিটি, এনটিটি মানে কোনো জিনিসের মানে কি বলবো, এন্টিটি মানে হচ্ছে সিঙ্গারা শপ, এন্টিটি মানে হচ্ছে বার্গার শপ। বার্গার একটা ফুড, সেটার সাথে শপ যখন লাগছে সেটা একটা অস্তিত্ব প্রকাশ করছে, এন্টিটি, তাই না? বার্গারের শপ, যেটার নাকি অস্তিত্ব আছে, যেটা নাকি একটা দোকান আছে। সো এগুলো টার্মসগুলো মনে রাখতে হবে। তেমনি জিওগ্রাফিক কিওয়ার্ড, জিওগ্রাফিক কিওয়ার্ড কি, মোবাইল শপ ইন ঢাকা, স্পেসিফিক বলতেছেন যে ঢাকায় যে সকল মোবাইল ফোন, সেটাকে কি বলতেছেন স্পেসিফিকলি, জিওগ্রাফিক কিওয়ার্ড। ডেমোগ্রাফিক সেগমেন্টেড কিওয়ার্ড, ডেমোগ্রাফিকটা মানে কি, ডেমোগ্রাফিকের বাংলা কি বলেন? ডেমোগ্রাফিকের বাংলা জানেন? জাতিগত বৈশিষ্ট্য, ডেমোগ্রাফিকলি সর্বজনীন। যেমন পিঙ্ক জাস্ট একটা কালার, কিন্তু পিঙ্ক মোবাইল ফোন যখনই বলা হচ্ছে তখন বোঝা যাচ্ছে মেয়েদের জন্য, তাই না? এটাকে কি বলা যায়, ডেমোগ্রাফিক বলা যায় না? মোবাইল ফোন তো মোবাইল ফোন, বাট পিঙ্ক মোবাইল ফোন, এখন পিঙ্ক মোবাইল ফোন কারা ইউজ করে? মেয়েরাই বেশি ইউজ করে, মেয়েদেরই পিঙ্ক মোবাইল ফোন লাগে। সো পিঙ্ক মোবাইল ফর ওমেন, ডেমোগ্রাফিকলি পিঙ্ক মোবাইল ফোন। এমন যদি হতো ছেলেরা সবসময় ইয়েলো পছন্দ করে, দেন ইয়েলো হতো কি একটা ডেমোগ্রাফিক ফর মেন, ইয়েলো মোবাইল ফর মেন। দেখেন কিওয়ার্ড একটাই, বা সেটার সাথে কত কিছু, একটা ছোট্ট কিছু সেটাকে চেঞ্জ করে দিচ্ছে। কল টু অ্যাকশন, বাই মোবাইল ফোন, মোবাইল ফোন কেনা, বাই, এটাকে হচ্ছে কল টু অ্যাকশন। বাই মোবাইল ফোন মানে গুগল কোথায় নিয়ে যাবে, যে সকল ওয়েবসাইটে সে কিনতে পারবে, তাই না? তার মানে কল টু অ্যাকশন, সরাসরি সেখানেই যাও যেখানে আমি কিনতে পারবো, আমাকে সেই ওয়েবসাইটগুলোই দেখাও যে ওয়েবসাইটে আমি সরাসরি কিনতে পারবো। তার মানে কোন ওয়েবসাইট দেখাবে, যে সকল ওয়েবসাইট থেকে আপনি মোবাইল কিনতে পারবেন, পিকাবো এই ধরনের কোম্পানির ওয়েবসাইটে সরাসরি চলে যাবে। দেখেন তো বাই মোবাইল ফোন দিয়ে সার্চ করলে কি আসে। দেখেন মোবাইল ফোন সব চলে আসছে যমুনা ফিউচার করে। স্বাভাবিক, আমি মোবাইল ফোন কিনবো, সো আমাকে সরাসরি কিন্তু পাঠাচ্ছে, কল টু অ্যাকশনে পাঠাচ্ছে একদম মোবাইলের মধ্যে, অথবা যেখান থেকে আপনি মোবাইল কিনতে পারবেন। ক্লিয়ার? এডুকেশনাল কিওয়ার্ড, কিছু জানার জন্য আপনি যখন গুগল সার্চ করেন। মোবাইল ফোন, সেটা তো জানার জন্য হতে পারে, মোবাইল ফোন মানে কি সেটাও হতে পারে। আবার হাউ টু বাই এ মোবাইল ফোন,
কিভাবে কিনবো? তখন কি আপনাকে কোনো শপ সাজেস্ট করবে? আপনাকে আর্টিকেল সাজেস্ট করবে যে তুমি কিভাবে কিনবা। কেনার জন্য ফার্স্টে দোকানে যাও, দোকানে গিয়ে শপার যে ওনার থাকবে তার সাথে কথা বলো, আস্তে আস্তে তুমি চেক করো মোবাইলটা, তারপর আস্তে আস্তে কিনো। ব্যাপারটা তো এমনই। তার মানে কিওয়ার্ড, আপনি যে কিওয়ার্ড লিখছেন, এতদিন বা গত ক্লাসে আমরা কিওয়ার্ড লিখেছিলাম বা কিওয়ার্ড দেখেছিলাম, বাট টাইপগুলো দেখি নাই আজকের তার পরবর্তী ক্লাস, যে আমরা যেগুলো লিখছি সেগুলোর বিভিন্ন টাইপ হয়। সো এটাকে বলা হচ্ছে কল টু অ্যাকশন কিওয়ার্ড, সরি এডুকেশনাল কিওয়ার্ড। এরপরে B2B, B2B মানে কি? বায়ার টু বায়ার কিওয়ার্ড। মানে কি? মানে মোবাইল ফোন হোলসেল। এখন মোবাইল ফোন হোলসেল কারা কিনবে? আপনি। আমার দোকান আছে, আমিই তো কিনবো। তার মানে এটা কি বায়ার টু বায়ার? আমিও একজন বায়ার, ওই লোকও একজন বায়ার, রাইট? তার মানে বায়ার টু বায়ার। এখানে আমি কমিউনিকেট করছি না যে মোবাইল ফোন হোলসেল, যারা মোবাইল ফোন হোলসেল করবে শুধুমাত্র তাদেরকে ইন্ডিকেট করছি। আবার আমিও দোকানদার হিসেবেই তো হোলসেল আলা থেকে কিনছি। একজন সচরাচর সিঙ্গেল মানুষ তো কখনো হোলসেল থেকে কিনবে না এতগুলোর করে। সো এটাকে বলা B2B বা বায়ার টু বায়ার। আদার কিওয়ার্ড, ইফ ইউ কনফিউজ হুইচ এভার কিওয়ার্ড দিস ইজ দেন কোট ইট ইনটু দ্য আদার কিওয়ার্ড। এর বাইরে যা যা আছে সবই আদার কিওয়ার্ড। এখন একটা বলি, এবার আপনি একটা কুইজ নেই, হাউ টু লার্ন এসইও, এটা কি ধরনের কিওয়ার্ড? ওকে, আচ্ছা। বেস্ট কার ইন বাংলাদেশ, এটা কি ধরনের কিওয়ার্ড? বেস্ট কার ইন বাংলাদেশ। দেখলে ভালো হতো, মনে করতেছে একটু আগে আপনি এই যে লেটেস্ট মোবাইলটা কোনটা ছিল, হ্যাঁ এই যে মডিফাইড। আচ্ছা, আরেকটা বলি যে ব্ল্যাক টি শার্ট ফর ম্যান। ব্ল্যাক টি শার্ট ফর ম্যান, ব্ল্যাক টি শার্ট ফর ম্যান, এটা তো কালার ওই না, এটা ডেমোগ্রাফিক, ডেমোগ্রাফিক সেগমেন্টেড কিওয়ার্ড। ডেমোগ্রাফিতে কি ছিল? পিঙ্ক মোবাইল, হ্যাঁ এটা মনে রাখতে হবে, মনে রাখবেন। নেক্সট দিন এগুলোর উপরে ছোট্ট একটা MCQ এক্সাম হবে 20 মার্কের। আচ্ছা, আরেকটা স্লাইড দিব, সেটার উপর দুটো স্লাইডের উপর একটা ছোট এক্সাম হবে। স্লাইডগুলো পড়লে মোটামুটি বুঝতে হবে। হ্যাঁ, স্লাইডগুলো পড়লে আপনারা বুঝতে পারেন। স্লাইড দেওয়া হবে, মাত্র তো শুরু। ওকে, না আমি নইলে মিস করে বললাম তো এইজন্য আপনি কিছুই মিস করবেন না, সব স্লাইডে দেওয়া হবে। স্লাইড কয়দিন পর দেখবেন বইও পড়তে দিচ্ছি। অলরেডি PDF আমার কাছে আছে, বাট এখন না, একটা স্পেসিফিক সময় পর। আগে বুঝতে হবে কথাগুলা, মানে ফার্স্টে একটু থিওরিটিক্যাল, স্বাভাবিক, সবকিছুই থিওরিটিক্যাল। সো থিঙ্ক ফার্স্ট বিফোর ইউ স্টার্ট। আপনি শুরু করতে যাচ্ছেন এসইও, ফার্স্ট অফ অল আপনি কি করবেন? কিওয়ার্ড রিসার্চ করবেন। তার আগে আপনাকে কি করতে হবে? পরে আইডেন্টিফাই ইউর প্রোডাক্টস অর কি সার্ভিস। আপনার যে প্রোডাক্ট অর সার্ভিস সেটাকে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। কেন বলেন তো? কেন আমি কি নিয়ে বিজনেস করব? এখন আপনি কি নিয়ে বলতে চাচ্ছেন সেটা আইডেন্টিফাই না করলে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারছেন না। একদম সোজা বাংলা, মার্ক অফ ইউর কম্পিটিটর। এখন আমি একটা বললাম তো, ওই দিনও বলেছি সিঙ্গারের একটা দোকান দিব। সো এই বাড্ডাতে দেখতে পাচ্ছি যে সিঙ্গারের দোকান 100টা, তো কম্পিটিশন বেশি না? ওখানে যাব। আবার দেখতে পাচ্ছি কি আরেক এরিয়াতে মাত্র 2টা সিঙ্গারা দোকান, সেখানে হয়তো বা যাওয়া যায়, যদি ভালো সার্ভিস দেই হয়তো বা আমারটাই সবাই খাবে। ব্যাপারটা ঠিক এমন যে আপনার কম্পিটিটর কারা তাদেরকে বুঝতে হবে, রাইট? আইডেন্টিফাই ইউর ব্র্যান্ড ভ্যালু। আপনার ব্র্যান্ড ভ্যালুটাকে আইডেন্টিফাই করতে হবে। আপনি কি আসলে একটা ব্র্যান্ড, আপনার ভ্যালুটা কেমন সেটাকে আইডেন্টিফাই করতে হবে। এটার মানে কি বুঝতে পারছেন? ধরেন আপনি একটা জিম দিতে যাচ্ছেন, এখন আপনি কি, হ্যাঁ বলো। আমি যদি শুরুতে স্টার্ট করতে যাই, যেটা যেমন আমি একটা ওয়েব পেজ বানাইলাম, আচ্ছা জিমেরই ওয়েব পেজ বানালাম, শুভ জিম এন্টার, ঠিক আছে? তাহলে শুরুতে আমার ব্র্যান্ড ভ্যালু কেমন হবে? আমার ভ্যালু এখানেই তো আগে আমার ব্র্যান্ড ভ্যালু বুঝতে হবে, যে আইডেন্টিফাই ইউর ব্র্যান্ড ভ্যালু, যে আমার আলটিমেটলি কতটুকু ভ্যালু আছে। যেমন ধরেন শুভ জিম, শুভ জিম যদি আমার ব্র্যান্ড হতো অনেক মানুষ সার্চ করতো, শুভ জিম হয়ে যেত একটা কিওয়ার্ড, তাই না? তার মানে যেহেতু আমার কোনো ব্র্যান্ড ভ্যালু নাই, সেই ব্র্যান্ড ভ্যালুতে আমি যেতে পারছি না। আমাকে ধরে নিতে হবে যে আমি সামনে একটা ব্র্যান্ড হব,
সেক্ষেত্রে আমি শুভ জিমটাকে কিওয়ার্ড ধরতে পারি, বিকজ আমি চাচ্ছি আমি একটা ব্র্যান্ড হব। নোকিয়া তারা ব্র্যান্ড হতে যাচ্ছে, সো নোকিয়া একটা কিওয়ার্ড হয়ে গেছে এখন। নোকিয়া তো কেন কিওয়ার্ড ছিল না, একটা সময় হতে পারে আপনার নামটাই কিওয়ার্ড, আপনার নাম একটা ইনস্টিটিউট আছে, সো আপনার নামটাও কিওয়ার্ড। সো আপনি যদি চান যে না নিজের ব্র্যান্ড ভ্যালু আমি তৈরি করব, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেভাবে কিওয়ার্ডটা তৈরি করতে হবে। শুভ জিম, বেস্ট জিম, অবশ্যই আইডেন্টিফাই ব্র্যান্ড ভ্যালু, যে আসলে আমার ব্র্যান্ড ভ্যালু কি রাখবো, থাকবে নাকি থাকবে না। থাকলে একরকম, না থাকলে আর রকম। থাকলে শুভ জিমটা কেউ সার্চ না করলেও আমি সেটাকে কিওয়ার্ড হিসেবে রাখবো। জাজ ইউ টার্গেট মার্কেট। টার্গেট মার্কেট বলতে এখানে কি বোঝাচ্ছে? মানে আমার যে প্রোডাক্টটা বেসিক্যালি কারা ইউজ করবে। আচ্ছা, তার মানে সেটা আমাদের জাজ করতে হবে, এটা গত ক্লাসেও বলেছি। আর ফিক্সড ইউর বাজেট, আপনি কাজ করবেন সেটার জন্য একটা বাজেট দরকার। কেন? আপনি ডোমেইন নিতে হবে, হোস্টিং নিতে হবে, ডিজাইনের উপরে এখানে আপনার কিছু প্রাইসিং চলে যাচ্ছে। সো আপনি যদি বাজেট সেট করে নেন, সেটা আপনাকে আলটিমেটলি একটা মোটামুটি চার্ট দিবে যে আপনি কতটুকু প্রোগ্রেস করতে পারেন। এখন আপনি একদমই খারাপ অবস্থা, আপনি ডিজাইন ভালো করে করতে পারবেন না, ডেভেলপমেন্টও ভালো হবে না, সেক্ষেত্রে ভালো কিছু আউটপুট আপনি পাবেন না। তার মানে আপনাকে বাজেট হিসাব করে আপনি বলতে পারেন যে এটার জন্য আমি এত বাজেট স্পেন্ড করব। সো আপনাকে কি করতে হবে? আপনি করবেন, কিন্তু আপনি সাপোজ আলটিমেটলি আপনি নিজে একটা ওয়েবসাইট তৈরি করে সেটাতে এসইও করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার জন্য সেটা বাজেট লাগছে। ওকে, আগাবে, আমি ওখানে লিখে রাখছি। সো আইডেন্টিফাইং অ্যান্ড বিল্ডিং ইউর ইনিশিয়াল কিওয়ার্ড লিস্ট, এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট টপিক শুরু। ফার্স্ট নিয়ম, স্টার্ট রাইটিং এ কিওয়ার্ড লিস্ট অফ ইউর ওন সাইট। নিজের সাইটটার জন্য একটা কিওয়ার্ড লিস্ট তৈরি করেন। এতক্ষণ তো আপনি বুঝতে পারলেন যে কি, এখন কিওয়ার্ড লিস্ট তৈরি করেন। হতে পারে জিম ইন বাংলাদেশ, জিম ইকুইপমেন্ট, জিম সার্ভিস, জিম প্রাইস, সামথিং। এটা দিয়ে আপনি একটা কি করেন, একটা লিস্ট তৈরি করেন, কিওয়ার্ডের লিস্ট। এটা নেক্সট অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে, মনোযোগ দিয়ে শুনেন। রাইট ডাউন দ্য, হ্যাঁ, কিওয়ার্ড লিস্ট বানাবেন সবাইকে, সবাই স্পেসিফিক, এবং সেটা নিয়ে শেষ ক্লাস পর্যন্ত থাকবেন। ফাইন্ড আউট করে নেবেন আপনার কিওয়ার্ড, কারণ প্রত্যেকদিন কিওয়ার্ড চেঞ্জ করলে আপনি গবেষণা করতে পারছেন না। আপনি একটা কিওয়ার্ডে আজকের দিনে ফিক্সড করবেন বা আজকের পর গিয়ে ফিক্স করবেন, এবং আমরা পরবর্তী ক্লাসগুলো সেই কিওয়ার্ডে যাব। আপনি যদি বারবার কিওয়ার্ড সুইচ করেন, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন না। হ্যাঁ, আপনি আপনারটা নিয়ে থাকবেন। যদি আপনি চেঞ্জ করেন কতক্ষণ এটা কতক্ষণ, তাহলে আপনি কিভাবে রিসার্চ করবেন, আপনি কিভাবে এসইও করবেন? আপনার কিওয়ার্ড তো ক্ষণে ক্ষণে বদলাচ্ছে, তাহলে ওয়েবসাইটে বদলায় যাবে। কতক্ষণ দিলেন জিম, আরেকবার দিলেন সিঙ্গারা, কই জিম কই সিঙ্গারা, এখন তো সিঙ্গারা সাইট তৈরি করতে হবে, সিঙ্গারা নিয়ে আর্টিকেল লিখতে হবে, ব্যাপারটা ঠিক তেমন। তার মানে আজকের পর আপনি লিস্ট তৈরি করেন যে আপনি কোন কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করবেন। সাব কিওয়ার্ডও থাকতে পারে। সাব কিওয়ার্ড কি? জিম, জিম একটা কিওয়ার্ড বা নিশ, আর সাব কিওয়ার্ড হচ্ছে জিম ইকুইপমেন্ট। সেকেন্ডটা কি বলে? জিম, হ্যাঁ, নিশ মানে মেইন, এটা আমার মেইন। জিম, জিম সার্ভিস, এটা কি একটা সাব। জিম ইকুইপমেন্ট, এটা হতে পারে সাব। সাব হাজারটা থাকতে পারে, সমস্যা নেই। রাইট ডাউন দ্য মোস্ট রিলেভেন্ট কিওয়ার্ড ফর ইউর সাইট দ্যাট ইউ বিলিভ। এখান থেকে আপনি লিখেন, 100টা ধরেন কিওয়ার্ড বের করছেন, তার মধ্যে আপনার ওয়েবসাইটের জন্য 10টা রিলেভেন্ট বা 15টা রিলেভেন্ট আপনি কিওয়ার্ড ওখান থেকে কি করেন, মার্ক করেন। বুঝতে পারছেন কাজের এখানে যে স্টেপগুলো দেয়া আছে, মার্ক করেন। কনসিডার লাইক ইউর কাস্টমার্স অর ভিজিটর, এটা একটু ইম্পর্টেন্ট। কনসিডার লাইক ইউর কাস্টমার অর ভিজিটর, নিজেকে কাস্টমার ধরে নেন। আপনি হইলে কি করতেন? আপনি হলে এই ধরনের সাইটে যাওয়ার জন্য কি লিখে সার্চ করতেন? এই যে 15টা বা 20টা বের করলেন কিওয়ার্ড মোস্ট রিলেভেন্ট, সেখান থেকে আবার আপনি চিন্তা করেন যে আপনি যদি কাস্টমার হতেন, নিজেকে ওই জায়গায় চিন্তা করেন আমি কি লিখে সার্চ করতাম। আমি হলে যদি একটা জিম সার্চ করা দরকার, আমি লিখতাম জিম ইন নিয়ার মি অর জিম ইন ঢাকা, তাই না? সো আপনি নিজেকে কাস্টমার ভেবে রিসার্চ করেন, কাজ করেন। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে কনসিডার লাইক ইউর কাস্টমার অর ভিজিটর। আপনি একজন ভিজিটর হিসেবে নিজেকে চিন্তা করেন। থিঙ্ক হুইচ কিওয়ার্ড দে রট ওয়েন দে সার্চ ইউর সাইট কন্টেন্ট। কথাটা বোঝা গেছে? ভাবেন
যে আপনার ওয়েবসাইটে যাওয়ার জন্য সে না, কি লিখে কি সার্চ লিখে করতে search পারে। করবে? কনসিডার থিঙ্ক হুইচ কিওয়ার্ড দে রট হোয়েন দে সার্চ ইউর সাইট কন্টেন্ট। ঠিক আছে, আপনি কি বুঝতে পারতেছেন ব্যাপারটা? কি বুঝছেন এই কথাটার মাধ্যমে? আমি নিজে নিজে কনসিডার করি না, তারপর ওইগুলো আমি মানে যেসব জিনিস দিয়ে আমি কাস্টমারের লিখতাম ওইগুলো হিসাবে আমি মানে কাস্টমার যেটা লিখে সার্চ করে হ্যাঁ ওইটা আমি নিজে কাস্টমার হিসেবে নিজেকে কাস্টমার ধরে নেবেন আর কি। Try to avoid using stop word as your keyword. Try to avoid using stop word. What is stop word? To, from, a, and, the. বুঝতে পারছেন? এগুলো কি বলা হচ্ছে? স্টপ ওয়ার্ড। স্টপ ওয়ার্ড মানে যেগুলোর কোনো মানে হয় না। টু, ফ্রম, উইথ, বিটুইন। Preposition আছে? হ্যাঁ, প্রিপোজিশনই, বাট এই ধরনের আরো আছে। আপনি এই যে স্টপ ওয়ার্ড লিস্ট লিখে গুগলে সার্চ করুন, লিস্ট অফ স্টপ ওয়ার্ড। আসেন আমরা স্টপ ওয়ার্ডের লিস্টগুলা একটু দেখি, দেন গিয়ে আমরা আবার পরে চলে যাব। এই যে a, about, above, after, again, against, all কি কোনো প্রিপোজিশন? নো। and, any, are, না, aren't। এখানে তো খালি preposition না, এ তো এটাই তার মানে হচ্ছে স্টপ ওয়ার্ড। এগুলোকে বলা হচ্ছে স্টপ ওয়ার্ড। মানে এগুলো দিয়ে আলটিমেটলি গুগলে সার্চ করলে আপনি কিছুই বুঝতে পারবেন না, এবং আপনার কিওয়ার্ডেও সেগুলো রাখা উচিত না। আচ্ছা, তো এগুলো মানে কিওয়ার্ড র্যাপ আপনি বলতেছেন কিওয়ার্ড রিসার্চে হ্যাম্পার করে মানে অবশ্যই এগুলো রাখা যাবে না কিওয়ার্ডে। মানে ধরেন বিকজ জিম ইন বাংলাদেশ, এই ধরনের রাখা যাবে না। মানে বিকজ ওয়ার্ডটা কিওয়ার্ড হিসেবে ইউজ করা যাবে না। দে কিওয়ার্ড হিসেবে এগুলো একটু পড়তে হবে, নইলে ভুল করে ফেলবে। এই যেগুলো সবগুলো গুগল ভিউজ, কন্টেইনিং, কোর্স, কোর্স হিসেবে রাখা যাবে না, কিওয়ার্ড হিসেবে রাখা যাবে না। কারেন্টলি রাখা যাবে না। কন্টেইনস, হারসেলফ, কেপ্ট, লেটলি, লেস, লাইকড, লুক, মেবি, এগুলা কিওয়ার্ড হিসেবে রাখা যাবে। সো এগুলো একটু পড়তে হবে অনেক। ধরেন আপনি যেটা করবেন পরে এখানে সার্চ করবেন যে এগুলো কি কোনো কারণে স্টপ ওয়ার্ডে পড়ে গেছে নাকি। ঠিক আছে। বুঝতে পারছেন? ওকে, try to use exact match domain, EMD. What is EMD? Try to use exact match domain as your keyword. এটাকে বলা হচ্ছে EMD। আমি এখানে একটা জিনিস বলি, আমি ডোমেইন জিনিসটা কি এটা কি বলি? ডোমেইন নিয়ে আরো আলোচনা হবে যখন ডোমেইন সরাসরি ডোমেইন কি দেখো। মানে একটা ওয়েবসাইট কোথায় করতে হয় হ্যান এসব? ডোমেইন কিছু না, ডোমেইন জাস্ট একটা নেম, একটা জাস্ট নাম, আর কিছুই না। EMD মানে এক্সাক্ট ম্যাচ ডোমেইন। আসেন ডোমেইনটা সম্পর্কে তাহলে একটু বুঝি, যেহেতু উনি ডোমেইন বুঝে না। দেখেন আমাদের প্রত্যেকটা ওয়েবসাইট ইজ লাইক এ টেলিফোন নাম্বার। আপনি আপনার বন্ধুকে আজকে কল করেন, একটা অবশ্যই তার মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বার আপনি ডায়াল করে তাকে কিন্তু রিচ করেন। এখন আজকাল যেটা হচ্ছে মোবাইল নাম্বারে কিন্তু আপনি ডায়াল করেন না, আপনি কি করেন? কন্টাক্টসে যাই, আপনি কন্ট্যাক্টে সেভ করে রাখেন নামটা আগে, সুমন বাঙালি, সুমন এয়ারটেল। সো আপনি জানেন যে সুমন এয়ারটেল দিয়ে সার্চ করলে এয়ারটেলে ঢুকবে। যেমন facebook.com দিলে কমার্শিয়াল একটা ওয়েবসাইটে ঢুকবে, ফেসবুক আবার .net দিলে হয়তো নেটওয়ার্ক রিলেটেড, facebook.org দিলে ফেসবুক একটা অর্গানাইজেশন হিসেবে বোঝা যাবে। যেমন wordpress.org একটা অর্গানাইজেশন, আর wordpress.com একটা কমার্শিয়াল ওয়েবসাইট, রাইট? তার মানে সুমন বাংলালিংক, সে বাংলালিংক ইউজ করে দেখে তার নাম আমি দিয়েছি সুমন বাংলালিংক, রাইট? সো ব্যাপারটা ঠিক এমন। তার মানে ডোমেন বলতে কিছু নেই, ডোমেন জাস্ট একটা নাম্বারের মতো, আইপি নাম্বার। যে আইপি নাম্বারগুলো একটা ওয়েবসাইট তৈরি করার আগে একটা আইপি নাম্বার কিনতে হবে, দেন সেই আইপি নাম্বারে আমরা ডায়াল করে ওয়েবসাইটে যাই। তার আগে ওই আইপি নাম্বারের ভিতরে আবার একটা স্টোরেজ থাকে, হার্ড ডিস্ক। সেই হার্ড ডিস্কের মধ্যে ডেটা থাকে,
দেন ওই আইপি নাম্বারের বিপরীতে হার্ড ডিস্কের সাথে কানেক্ট করা থাকে। সো আলটিমেটলি যখন ওই আইপি নাম্বারে যাচ্ছি বা টেলিফোনে যাচ্ছি, সে আমার হার্ড ডিস্কে ঢুকতেছে, হার্ড ডিস্কে ঢুকে দেখতেছে কি কি কন্টেন্ট আছে। মানে সেগুলো একটা যেহেতু hard একটা কোডিং এর মাধ্যমে লেখা, সে সেগুলোকে রিড করে আমার সামনে উপস্থাপন disk- মানে করছে। একটা হার্ড ডিস্ক আইপি দেওয়া আছে, কোন আইপিতে গেলে ধরেন একটা আইপি কিনছি, হ্যাঁ, আইপি কিনে কি করলাম, কিনে সেই আইপিটাকে আমার এই ল্যাপটপের যে স্টোরেজ সেটার সাথে কানেক্ট করে দিলাম। তাহলে ওই আইপিতে ঢুকলে কোথায় যাবে, আমার ল্যাপটপে কন্টেন্টে চলে যাবে। যেমন আপনি ফাইল সার্ভার নিয়ে কাজ করছেন বা এফটিপিতে কখনো ডাউনলোড করছেন মুভি, সেখানে দেখেন না ফোল্ডার থাকে। তারা কি করে, তাদের ওখানে কখনো গেছেন? জান আমি নাই। গেছি বলতে আমার ইন্টারনেটের একটি সার্ভার আছে। হ্যাঁ, ওখানে যাওয়ার পর ফোল্ডার দেখেছেন না? হ্যাঁ আচ্ছা, ফোল্ডার যখন আপনি দেখেছেন, সো ফোল্ডার দেখার পর আপনি কি বুঝেছেন? তার মানে সেখানে কোনো কোডিং নাই, জাস্ট নর্মাল র মানে আমার হার্ড ডিস্কের ভিতরে যা আছে সেটাই দেখা যাচ্ছে, জাস্ট ডাউনলোড করা যাচ্ছে। তার মানে ওরা কি করে, একটা হার্ড ডিস্ক কিনছে 1 টেরাবাইট 2 টেরাবাইট, সেগুলোর মধ্যে মুভিগুলো রেখে আইপি নাম্বার দিয়ে কানেক্ট করে দেয়। আপনি যখন আইপিতে নক করেন, আপনি হার্ড ডিস্কের ভিতরে সরাসরি ঢুকে যান, ঢুকে এবার মুভি ডাউনলোড করেন। আর ওয়েবসাইটের ক্ষেত্রে ওদের কোনো সার্ভার না, ওদের হার্ড ডিস্ক আছে। হার্ড ডিস্কই সার্ভার বানায় কিভাবে, হাজার হার্ড ডিস্কের সংকলনই সার্ভার, নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড, তাই সার্ভার বলা হয়। হ্যাঁ সেটা তারপর একটা মাদারবোর্ড লাগাই দেয় হার্ড ডিস্ক। না সার্ভারের হার্ড ডিস্ক গুলো তো আমাদের নরমাল হিসেবের হার্ড ডিস্ক থেকে ভিন্ন না, কারণ একটা সার্ভার তার নিয়ন্ত্রণ দিছিল। ভিন্ন বলতে কেন ভিন্ন, বিকজ সেটা শুধুমাত্র সার্ভার হিসেবে কাজ করবে, মানে স্টোরেজ। একই সাথে সেটার সাথে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ থাকবে, বিকজ সেটা আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো, যার কারণে এটার নাম হয়ে যাচ্ছে সার্ভার। বাট একটা হার্ড ডিস্ক তো যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাচ্ছে না, সেটা হতে পারে মোবাইলের জন্য, সেটা হতে পারে ল্যাপটপের জন্য, সেটা হতে পারে ডেস্কটপের জন্য। একটা হার্ড ডিস্ক যেখানে মুভি রাখবো, আমার ল্যাপটপে আমি মুভি দেখবো, সেটা আমার পার্সোনাল, দিস ইজ এ হার্ড ডিস্ক। আর সার্ভার হচ্ছে সেটা সবার জন্য সার্বিকভাবে, হয়তোবা এখানকার যত এমপ্লয়ি আছে সেই সার্ভার অ্যাক্সেস করতে পারবে, অথবা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্সেস করতে পারবে, বিকজ তার মানে সারাক্ষণ তার সাথে একটা সংযোগ থাকবে, ল্যান্ড সংযোগ বা ইন্টারনেট সংযোগ। তেমনই এই ওয়েবসাইটগুলো কিভাবে আসে, ইন্টারনেট সংযোগটা ব্যাকআপ করে, সার্ভার কাজ করবে না, অ্যাক্সেস করতে পারবে না। দেখবে যে মাঝে মাঝে বিভিন্ন সার্ভারে অ্যাক্সেস করা যায় না। আবার এই ধরনের প্রথম আলো কিভাবে থাকে, প্রথম আলোটাও বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন ফোল্ডার, বিভিন্ন কন্টেন্ট, বাট সেই কন্টেন্টগুলোকে কোডিং এর মাধ্যমে রেখে দেওয়া হয়। কোডিং এর মাধ্যমে আমরা পরবর্তীতে সেই কন্টেন্টটাকেই কল করি। যেমন এই যে বিভিন্ন কন্টেন্টকে কল করা হচ্ছে, এই যে এটা একটা ফাইল, এই ফাইলকে কল করা হচ্ছে, এটা একটা ফাইল, এটা একটা ফাইল, তারপরে এটা একটা ফাইল ফিড। সো এই যে বিভিন্ন ফাইলগুলা যখন আমি যাচ্ছি তখন লিংক আপ হচ্ছে। আপনি এরকম পেজ অনলাইন করলে কমেন্টে আপনি যে একটা ওয়েবসাইট দেখেন, কিভাবে দেখেন, এই যে বাট এই ওয়েবসাইটটা ব্রাউজার কিভাবে নিয়ে আসে, বিকজ তার পিছনে কিছু কোড থাকে, সেই কোডগুলো রিড করে আপনার সামনে উপস্থাপন করে। মানে এই কোডগুলোই এরকম বিভিন্ন মানে নিউজ হয়ে আসছে, রাইট? এই কোডগুলাকেই ব্রাউজার রিড করে সুন্দরভাবে এখানে অ্যারেঞ্জ করতেছে। সো এটাই ওয়েবসাইট তৈরি করার জন্য কি করা লাগে, এই কোডগুলা লেখা লাগে, বুঝতে পারছেন? তার মানে হচ্ছে এই কোডগুলোর মাধ্যমে, তার মানে এই কোডগুলো আলটিমেটলি রিড হচ্ছে কখন, যখন ওই আইপি অ্যাড্রেস আপনি নক করতেছেন তখন সে স্টোরেজে ঢুকতেছে, ঢুকার পরে সে বিভিন্ন ফাইল পাচ্ছে, সে ফাইলগুলোর পিছনে আসলে কোড লেখা, সে কোড থেকে আবার বিভিন্ন ফাইলকে লিংক আপ করতেছে, করে একটা ওয়েবসাইট দেখায় এভাবে। এবার বুঝতে পারছেন? আবার এই যে ফেসবুক আমরা ইউজ করি, ফেসবুক কি আসলে একটা আইপি অ্যাড্রেস, টেলিফোন নাম্বারের মতো, আর facebook.com হচ্ছে তার একটা নাম, আর facebook.com একটা নাম, তার উপর একটা নাম দিলাম। যেমন ফেসবুকের আসল আইপি অ্যাড্রেসটা দেখবেন, সেটা দিলে আলটিমেট আমরা কি পাচ্ছি, আমাদের মূল যে আইপিটা সেটা আমরা পাচ্ছি, যে ফেসবুক আসলে কোন আইপির সাথে কানেক্টেড। ক্লিয়ার? ওকে, 157 240 24 35। মার্ক জুকারবার্গ এভাবে ওপেনলি তার আইপি অ্যাড্রেস
খুলে রাখছো মানে ওপেন আইপি অ্যাড্রেস এগুলো কি হয়েছে? সবার আইপি অ্যাড্রেসই তো ওপেন। পরে ঝামেলা তো বানানো কেন ঝামেলা হবে? এখন আপনি নাম না দিয়ে যদি এখানে দিয়েও সার্চ করেন 157 240 24 35, তো সবাই তো আইপি কিনে, তার উপরে ডোমেইনটা কিনে নামটা লিখে দেয়। কত? 24 35 24 35 কোথায় যাবে? ফেসবুকে যাবে। ফেসবুকে একটা নাম, টেলিফোন নাম্বারে যেমন নাম থাকে তেমন নাম। প্রথম আলোর এরকম একটা আইপি অ্যাড্রেস, তার মানে আপনি যখন একটা ডোমেইন কিনছেন আপনার একটা আইপি অ্যাড্রেস থাকবে, সেই আইপি অ্যাড্রেসের উপরে জাস্ট একটা নাম দিয়ে দিচ্ছেন যে না আইপি অ্যাড্রেস কয়জন লিখে সার্চ করবে। আমি লিখতে চাচ্ছি হাসিব, হাসিব দিলে আমার ওয়েবসাইটে ঢুকে যাবে, জাস্ট একটা নেম কেনা। এই কারণে সবসময় ডোমেইন পাওয়া যায় না, বিকজ নাম একটাই। রাতুল, রাতুল কি দুইটা সেভ করতে পারবেন একই নামে? হয় রাতুল 1 নলে রাতুল 2 দেন, তাই না? মোবাইল নাম্বারে রাতুল দুটো একসাথে সেভ করলে আপনি বুঝেন কোন রাতুল, বুঝেন? সো রাতুল 1 দেন, রাতুল 2 দেন না? তেমনই ফেসবুক একবার কেনা হয়েছে, এটা আর কিনতে পারবেন? কিনতে পারবেন না। সো টেলিফোন নাম্বারের মতোই ব্যাপারটা এক্স্যাক্টলি। হয়তোবা যেহেতু ওয়েব ডিজাইন কোর্স হচ্ছেন না বা ওয়েব ডেভেলপমেন্ট কোর্স এটা না, সো সেক্ষেত্রে হয়তোবা খুব একটা ধারণা পাচ্ছেন না, বাট একটা ভাষা ধারণা পেয়েছেন কি মোটামুটি বোঝার মতো, তাহলে না। এবার আসেন এক্সাক্ট ম্যাচ ডোমেনে চলে যায়। ইএমডি, ইএমডি মানে হচ্ছে এক্সাক্ট ম্যাচ ডোমেন। ওকে, এক্সাক্ট ম্যাচ ডোমেন কি একটু বেরছো, তার মানে learneseo.com দিয়ে আমি কি পাচ্ছি? এক্সাক্ট ম্যাচ ডোমেন পাচ্ছি। ধরেন আরেকটা জিম, জিম.com না, ধরেন জিম বিডি, আপনি লিনেনি জিম বিডি.com, এটাকে বলা হচ্ছে এক্সাক্ট ম্যাচ ডোমেন। ওকে, সো ট্রাই টু ইউজ এক্সাক্ট ম্যাচ ডোমেন অ্যাজ ইউর কিওয়ার্ড, তার মানে আপনার কিওয়ার্ড হিসেবে এক্সাক্ট ম্যাচ ডোমেন ইউজ করতে হবে। See what keyword your competitor are ranking for. So exact match domain দিলে কি সুবিধা? মানে আমি এক্স্যাক্টলি আমি যেটাতে কাজ করছিলাম সেটাতে চলে যাবে। হ্যাঁ, যেমন ধরেন লার্ন এসইও, ধরুন learneseo.com নামে একটা ওয়েবসাইট আছে, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে সবার আগে আসার সম্ভাবনা বেশি। বুঝতে পারছেন? দেখি learneseo.com নামে কোনো ওয়েবসাইট আছে নাকি। learneseo.com নামে একটা ওয়েবসাইট আছে, এটা প্রাইস অনেক এই ডোমেনটার, বিকজ এটা কিন্তু অনেক কঠিন একটা কিওয়ার্ড। মানে এটা যখন নিয়েছিল তখন এটা এত পপুলারিটি পাবে সেটাও কেউ ভাবতে পারে নাই। দেখেন এটার প্রাইস কত। প্রাইস মানে কি, মানে তারা অ্যাড দিচ্ছে নাকি জানো নাকি? না, এটা একটা কিওয়ার্ড। learneseo একটা বিগেস্ট কিওয়ার্ড না, এটাতে হিউজ মানুষ সার্চ করে। দেখেন learneseo দিয়ে কত মানুষ সার্চ করে। সো এটা যদি আমি আমার ডোমেন হিসেবে নিতে পারি তাহলে আমি কি পরিমাণ, দেখেন 6600 পার মান্থ learneseo দিয়ে সার্চ করে, হিউজ না? জিনিসটা আমি এবার বুঝছি, মানে মানুষ তো এমনিতে এসইও শিখতে চায়, এখন হ্যাঁ। সে চালাকি করে ওটারই নিয়ে নিচ্ছে, হ্যাঁ, নিয়ে তারা তারটাতে বারবার ঢুকবে। অনেকে দেখেন আমার কথা হচ্ছে এটা আপনি একবার বলছিলেন না কিছু জিনিস আছে লাইক মানে সেটা ট্যালেন্ট কাটায়, মানে জিনিসটা অ্যাকচুয়ালি ভালো, হ্যাঁ। এভাবে উঠছে নাকি সে আবার পেইড করে উঠছে? সে পেইড করে উঠলে অ্যাড লেখা থাকবে, সো পেইড করে উঠে নেয়। পেইড করে লেখা থাকলে অ্যাড লেখা থাকবে, মানে বিজ্ঞাপন দিতে হবে, এবং এডি লেখা থাকবে, এডি মানে অ্যাড, তার মানে সে অ্যাড দিয়ে উঠে নেয়। অ্যাড দিয়ে তো উঠা যায় না, মানে অ্যাড দিয়ে সামনে রাখা যায়, যতক্ষণ টাকা ততক্ষণ দেখা যাবে, এই মানে পার ক্লিক উঠে তখন শেষ হয়ে যাবে, শেষ, টাকা শেষ, দেখানো শেষ। হ্যাঁ, see what keyword your competitor are ranking for, কোন কিওয়ার্ডের মাধ্যমে আপনার কম্পিটিটররা র্যাঙ্ক করছে সেটা দেখতে হবে। তার মানে কোন কি কিওয়ার্ডের মাধ্যমে আপনার কম্পিটিটররা ফার্স্ট পেজে আসতেছে। ধরেন আপনার কিওয়ার্ডে ধরেন learneseo, সো আপনার এই কিওয়ার্ড দিয়ে কে সবার ফার্স্টে আসতেছে? মানে এসইও যে কিওয়ার্ডটা এটা দিয়ে আসে। হ্যাঁ, তার মানে moz.com, তার মানে আপনার কম্পিটিটর learneseo দিয়ে কিন্তু র্যাঙ্কে হাইয়েস্ট পজিশনে আসছে। সো এটা আপনাকে বুঝতে হবে। তার মানে see what keywords your competitor are ranking for. Choose LTK, long tail keyword is a phrase which contains 3 or more words.
ইট উইল হেল্প ইউ টু গেট টার্গেটেড ট্রাফিক ইন ইউর ওয়েবসাইট। সুবিধা কি? লং টেল কিওয়ার্ড মানে কি? লং টেল মানে একটু বড় ধরনের কিওয়ার্ড। ধরেন জিম একটা কিওয়ার্ড ছিল, জিম ইন বাংলাদেশ, এটাকে বলা হচ্ছে কি লং টেল কিওয়ার্ড। সো এই লং টেল কিওয়ার্ড দিয়ে সুবিধা হলো লং টেল কিওয়ার্ডে সার্চ ভ্যালু কম থাকে, আবার কম্পিটিশনও মোটামুটি দেখা যাচ্ছে একটু কমই থাকে। হ্যাঁ, লং টেল মানে একটু বড় কিওয়ার্ড, লং টেল। সো লং টেল দিলে সুবিধা থাকে, যেমন বেস্ট জিম ইন মিরপুর, দেখেন অনেক লং টেল কিওয়ার্ড কিন্তু আমরা পেয়ে গেছি। লেডিজ জিম ইন ধানমন্ডি ঢাকা, এই যে ইএলবি জিম খিলগাঁও, গোল্ডেন জিম বনশ্রী ঢাকা। সো এই যে আলটিমেটলি এই ব্যাপারগুলো, হ্যাঁ এটা লং টেল। গোল্ডেন জিম বনশ্রী ঢাকা, এটা একটা লং টেল কিওয়ার্ড না? আচ্ছা, বনশ্রী ঢাকা, হ্যাঁ এটা একটা লং টেল না? সো এটা আমাদের এরিয়াতে এই জিমটা। সো বনশ্রীতে থাকে, আমি রিসেন্টলি কাছাকাছি থাকেন কোথায়? আমরা তো ভার্সিটির কাছে তাহলে। আচ্ছা, এরপরে দেখেন ট্রাই টু ইউজ LSI ল্যাটেন্সি মেইনটেইন ইন্ডেক্সিং কিওয়ার্ড। আসেন এবার একটু বুঝি ল্যাটেন্সি মেইনটেইন কিওয়ার্ড কি, একটু দেখাই। এই যে LSI কিওয়ার্ডের জন্য একটা ওয়েবসাইটে আছে যেটাতে আপনি LSI কিওয়ার্ডগুলো দেখতে পাবেন। আসেন আমরা কিছু LSI কিওয়ার্ড দিয়ে সার্চ করি, নাম দেই SEO ল্যাটেন্ট সিমেন্টিং কিওয়ার্ড। গুগল পছন্দ করে ল্যাটেন্ট সিমেন্টিং কিওয়ার্ডটা। একটু পরে বুঝবেন, আসলে যখন কিওয়ার্ডগুলো দেখাবো তখনই বুঝতে পারবেন LSI কি। lsigraph.com, এটা থেকে আপনি ল্যাটেন্ট সিমেন্টিংটা পেয়ে যাবেন। দেখেন ল্যাটেন্ট সিমেন্টিক মানে এটা রিলেটেড কিছু ওয়েবসাইট অপটিমাইজেশন টেকনিক। এর মানে কি? ঘুরে ফিরে SEO কে বোঝাচ্ছে। তার মানে এক জিনিসটা সোজা বাংলা না বলে ঘুরায় বলা। মানুষ সার্চ করতেই পারে, কারণ অনেকে SEO বুঝে না, বুঝে যে আমার অপটিমাইজ করা দরকার বা র্যাঙ্কে ফার্স্টে নিয়ে আসার দরকার, সেগুলো হচ্ছে ল্যাটেন্ট সিমেন্টিক। সেটা ইনিশিয়ালি কিন্তু সরাসরি SEO কে বোঝাচ্ছে না, বাট ঘুরে ফিরে SEO কে বোঝাচ্ছে। যেমন ওয়েবসাইট অপটিমাইজেশন টেকনিক, ওয়েব পেজ অপটিমাইজেশন। ওয়েব পেজ অপটিমাইজেশন আর SEO কি সেম জিনিস হইলো? বাট সেম না। ওয়েব পেজ অপটিমাইজেশন বলতে তো সে SEO কেই বোঝাচ্ছে, তার মানে সোজা বাংলা সে জিনিসটা বুঝে নেয়, ম্যানুয়ালি সে বুঝাই দিছে। অনেকে তো বুঝে না, দেখেন আপনারা অনেকে বুঝেন না, আপনারা দেন না স্যার, ধরেন ফ্রিল্যান্সিং কি আপনি জানেন না? আই ওয়ান্ট টু আর্ন মানি অনলাইন, আর্ন মানি ফ্রম হোম, ব্যাপারটাই তো ফ্রিল্যান্সিং। তার মানে ফ্রিল্যান্সিং একটা কিওয়ার্ড, আর্ন মানি ফ্রম হোম এটা হচ্ছে ল্যাটেন্ট সিমেন্টিক কিওয়ার্ড। এবার কি বুঝাতে পারছি? আপনার রেফারেন্সটা কিন্তু সেম জিনিসে, তাই না? টার্গেট করতেছে আর্ন মানি ফ্রম হোম, ফ্রিল্যান্সিংকেই টার্গেট করতেছে, বা সোজা বাংলায় ফ্রিল্যান্সিংই তো একটা কিওয়ার্ড ছিল। সো আর্ন মানি ফ্রম হোম মনে হইতে পারে আমার ওয়েবসাইটের জন্য তো আর্ন মানি ফ্রম হোম না, কারণ আমার ওয়েবসাইটে ফ্রিল্যান্সিং নিয়ে। কিন্তু আপনি ভালো করে চিন্তা করে দেখেন, আর্ন মানি ফ্রম হোম এটাই আসলে আপনার কিওয়ার্ড। সো এটাকে বলা হচ্ছে ল্যাটেন্ট সিমেন্টিক কিওয়ার্ড, এটা গুগল পছন্দ করে। তার মানে আপনি ভালো কিওয়ার্ড এক্সপার্ট পরে, গুগল লাভ করে এটাকে। তার মানে একজন ভালো কিওয়ার্ড রিসার্চার আপনি। দেখেন ভালো ব্রেইন না হলে এটা বের করতে পারবেন না। তো সিমিলারিটি, ল্যাটেন্ট সিমেন্টিক, হ্যাঁ আমরা বুঝতে হবে ব্যাপারটা। ফ্রিল্যান্সিং, আর্ন, মানুষ আর কি লিখে সার্চ করতে পারে? আর্ন মানি ফ্রম হোম। সো এটাও আমার ফ্রিল্যান্সিংকেই টার্গেট করতেছে, তার মানে এটা দিয়ে আমার ওয়েবসাইটে ঢুকানো দরকার থাকে। এবার বুঝতে পারছেন কত কিছু আছে? আসেন, হ্যাঁ এরকম কিছু। আরেকটা সিমেন্টিক দেখি ফ্রিল্যান্সিং নিয়ে, মানে এই সাইটটা আমাকে ওই সিমেন্টিক গুলো বের করার হেল্প করতেছে। আপনি নিজে কতগুলো বের করতে পারবেন। কি নাম বললেন সাইটটা? কোনটা? lsigraph.com। lsigraph। দেখেন আপওয়ার্ক লগইন। সো আপওয়ার্ক লগইন বলতেও কিন্তু ফ্রিল্যান্সিং কে বোঝাচ্ছে। ফ্রিল্যান্সিং অ্যাপ রিভিউ, আপওয়ার্ক অ্যাপ, অনলাইন ফ্রিল্যান্স জব, বেস্ট অ্যাপ ফর ফ্রিল্যান্সিং জব। এই যে ব্যাপারটা, হাউ টু রেজিস্টার অ্যাজ এ ফ্রিল্যান্সার, ওরা তো একটা সফটওয়্যার, ওরা তারা আপনার মতো ভালো বলে দিতে পারবে না। বাট আমার মতে ফ্রিল্যান্সিং এর জন্য বেস্ট LSI হচ্ছে
আর্ন মানি ফ্রম হোম। সো দেখতে পাচ্ছেন গিগ জব মিনিং। দেখেন এই গিগ জবটা ব্যাপারটাই আসে ফ্রিল্যান্সিং থেকে। কি জব? গিগ জব, গিগ মানে একসাথে ফ্রিল্যান্স, এটা হচ্ছে ফাইবারের একটা ওয়ার্ড, হ্যাঁ। একটা আপনার হচ্ছে ফাইবারের একটা টার্মস। ওকে, হ্যাঁ, ফাইবার একটা ফ্রিল্যান্সিং সাইট না, সো সেটা একটা টার্মস হচ্ছে গিগ জব। তার মানে গিগ জব বলতে আলটিমেটলি ফাইবারকে বোঝাচ্ছে, আর ফাইবার হচ্ছে একটা ফ্রিল্যান্সিং সাইট। তার মানে আপনার যদি ওয়েবসাইটটা হয় ফ্রিল্যান্সিং এর, তার মানে গিগ জব মিনিং দিয়ে সার্চ করলে আপনার ওয়েবসাইটে আসা উচিত। ল্যাটেন্সি মেট্রিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আজকের ক্লাসের টপিক, ল্যাটেন্সি সিমেন্টিক কিওয়ার্ড। বুঝতে পারছেন? ওকে, ডান। সো এই স্লাইডের অনেক ভালো একটা পজিটিভ দিক ছিল। সো আমরা ল্যাটেন্সি সিমেন্টিকটাও বুঝে নিলাম। কিওয়ার্ড সিলেকশনটা কিভাবে করবেন? হাই ডিমান্ড এন্ড হাই কম্পিটিশন সিলেক্ট করবেন, না, একই সাথে হাই ডিমান্ড আবার হাই কম্পিটিশন। মানে বিগিনার হিসেবে না। বিগিনার হিসেবে লো ডিমান্ড এন্ড হাই কম্পিটিশন, হ্যাঁ, লো না না, এটা দিবি না। এটা তো জীবনও না। হ্যাঁ, লো ডিমান্ড এন্ড লো কম্পিটিশন, হাই ডিমান্ড এন্ড লো কম্পিটিশন। বাট মজার কথা হচ্ছে হাই ডিমান্ড কিন্তু লো কম্পিটিশন, এটা পাওয়া অনেক টাফ না? হ্যাঁ, এটা মানে ডিমান্ড হাই কিন্তু কম্পিটিশন লো, এটা তো আসলে টাফ পাওয়া, ভাগ্যে থাকলে পাইতে পারে। বাট আলটিমেটলি সো আমাদের লো ডিমান্ড এন্ড লো কম্পিটিশন নিয়ে কাজ করতে হবে, কিছু করার না। কিন্তু প্রফেশনালরা তো হাই ডিমান্ড হাই কম্পিটিশন, হাই ডিমান্ড লো। প্রথম দিকে কেউ যায় খুব কমই যায়, হাই ডিমান্ড হাই কম্পিটিশনে যায়, বাট সেটা থেকে অনেক টাফ। হয়তো অনেকে এক্সপার্ট মিলে একসাথে কাজ করতেছে, গবেষণা করতেছে, আর্টিকেল মানে করতেছে, আলটিমেট হয় আলটিমেটলি হতে থাকে। গোল তো ওইটাই হবে, রাইট? যে হাই ডিমান্ড হাই কম্পিটিশনে গিয়ে ওখানে আমার আলটিমেট, হ্যাঁ, একটা সময় আপনার সেটাই হবে টার্গেট। অল ইন টাইটেল কনসেপ্ট আসেন, অল ইন টাইটেলটা এখানে করবেন, আমি সরাসরি দেখাচ্ছি। হোয়াট ইজ অল ইন টাইটেল? হাউ টু লার্ন এসইও, তাই না? এখন হাউ টু লার্ন এসইও দিয়ে যখন আমরা সার্চ করি, দেখেন আগে দেখাই হাউ টু লার্ন এসইও, এটা একটা কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। তো এখন থেকে এইসব ওয়ার্ড আমি কথাগুলো বলবো, আপনি বুঝে নিতে হবে। যেই মুহূর্তে আমি একটা লং টেল কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম হাউ টু লার্ন এসইও, যেটার ভলিউম 6600, অনেক, বাট রেজাল্ট দেখাচ্ছে কত দেখেন তো? তা আমার এত কম্পিটিটর সার্চ ভলিউম তো আমার কম্পিটিটর না, সার্চ ভলিউম তো কম্পিটিটর না, আমি এটার কথা বলছি। কতগুলো সার্চ রেজাল্ট আসছে, প্রায় 23 লাখের মতো না? তো এতগুলো আমার কম্পিটিটর, না, ওই উল্টাপাল্টা সব জিনিস দোষ। তার মানে হাবি জাবি সব কিছু সে দিয়ে দেয়। বাট আমি চাচ্ছি শুধুমাত্র বের করতে হাউ টু লার্ন এসইও কয়টা ওয়েবসাইটের আসলে টাইটেলের মধ্যে আছে, তাহলে তো বোঝা যাবে যে কয়টা ওয়েবসাইট আমার টার্গেট। এখানে তো হাবি জাবি আমার রেজাল্ট চলে আসছে। যেমন এসইও নিয়েও যদি কিছু থাকে সেটাও বের করে নিয়ে আসছে, লার্ন রিলেটেডও যদি কিছু থাকে বের করে আসছে। বাট আমি গুগলকে এই মুহূর্তে বলবো, ভাই তুমি সেগুলাই দেখাও যেগুলার আলটিমেটলি ওয়েবসাইটের ভেতরে হাউ টু লার্ন এসইও টোটাল কথাটা লেখা আছে। এন্টার দেন, রেজাল্ট দেখেন মাত্র 3740টার মধ্যে আছে হাউ টু লার্ন এসইও। অল কি লিখছেন আপনি? অল্টারনেট, অল ইন টাইটেল, অল ইন টাইটেল লিখলে জাস্ট মানে এক্স্যাক্টলি শুধুমাত্র এইটুকু কোন কোন, তার মানে আমার কম্পিটিটর এখন কয়জন? 3740। এবার কম্পিটিটর বের করা কি আপনার জন্য ইজি হলো? আজকের ক্লাসের পর কি আপনার কম্পিটিটর বের করতে আর কোনো কষ্ট হবে? সো কোনোটার কম্পিটিটর যদি 3740 হয় এবং আরেকটা দেখলেন মাত্র কম্পিটিটর 100, সো কম্পিটিশন কি সেখানে লো না? এবার বুঝতে পারছেন কম্পিটিটর কিভাবে বের করবেন? সো সেম অ্যাসাইনমেন্ট আবার করবেন, মানে ইয়া 10টা কিওয়ার্ড দিয়ে বের করে আবার করব। হ্যাঁ, অল ইন টাইটেল দিয়ে দেখেন শুধুমাত্র 3740টা রেজাল্ট দেখাইছে। তার মানে ঘুরে ফিরে টোটাল 3740টা সাইটই আমি পাবো, তার বেশি আমি পাবো না। তার মানে 3740টা সাইটের মধ্যে আমি যদি ফার্স্টে আসতে পারি আমি জিতে গেলাম। তার মানে দৌড় প্রতিযোগিতা হচ্ছে, আমার 3740 জনের সাথে কম্পিটিশন করতে হবে। হাউ টু লার্ন ড্রাইভিং, এখানে আমার কয়জন দেখি তো? 4490 জন আমার কম্পিটিশন। হাউ টু লার্ন, আর কি দিতে পারি? হাউ টু লার্ন কুকিং, হ্যাঁ কুকিং।
8,850 ভালোই তো। হাউ টু লার্ন তো কুক ইন ইন্ডিয়া ফুড। আচ্ছা দাঁড়ান, হাউ টু লার্ন কুক ইন ইন্ডিয়ান ফুড শুধুমাত্র স্পেসিফিক দেওয়া যায় না, দেখি তো। ওইটা তো অল ইন টাইটেল আবার দেয়নি, অল ইন টাইটেল মাত্র 32। এই যে ভালো একটা কিওয়ার্ড পেয়ে গেছি, কি হাউ টু লার্ন কুক ইন ইন্ডিয়া ফুড। মানে এটা নিয়ে যদি আমি ওয়েবসাইট বানাই অ্যাকচুয়ালি তখন আমি মিনিমাম কিছু ভিজিটর নিয়ে আসতে পারবো। তার মানে এটা দিয়ে আমি র্যাঙ্কে হতে পারে ফার্স্ট পেজে চলেও আসতে পারি। ফার্স্টে এটা দিয়ে যদি আমি ফার্স্ট পেজে আসতে পারি, আস্তে আস্তে অন্যান্যগুলো দিয়ে আসতে পারি। হ্যাঁ বলেন। আমি একটা ওয়েবসাইট বানাবো, ওখানে ইন্ডিয়ান ফুড থাকবে, কিন্তু যে সার্চ করবে হাউ টু লার্ন ইন্ডিয়ান ফুড সে আমার ওয়েবসাইটে আসবে। হ্যাঁ সমস্যা সম্ভব না? হ্যাঁ সম্ভব না কেন? হ্যাঁ, সেক্ষেত্রে কিছু ইন্ডিয়ান ফুড আপনি রাখলেন এবং আপনার টাইটেলে থাকতেই হবে হাউ টু লার্ন কুকিং ইন্ডিয়া ফুড। আপনার হিসাব অনুসারে তো আমাকে ইন্ডিয়ান ফুডটার মানে পপুলারিটি মানে ক্রিয়েট করে 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 টপে আসতে হবে, ঠিক আছে? না, এখানে আর্টিকেল ম্যাটারস। আর্টিকেল লিখবেন হাউ টু লার্ন কুকিং ইন্ডিয়া ফুড, সেটাতে একটা আর্টিকেল লিখবেন। একটা আর্টিকেল, সমস্যা কোথায়? যেখানে স্পেসিফিক টাইটেলের মধ্যেই থাকবে হাউ টু লার্ন কুকিং ইন্ডিয়ান ফুড, তাহলে এটা দিয়ে সার্চ করলে আপনারটাই পাবে 32টার মধ্যে। এবার যারটা সবচেয়ে ভালো হবে তাকেই দেখাবে। ব্যাপারটা বুঝতে পারছেন না বুঝেন নাই? না, বুঝতে পারছি, কিন্তু আপনি আমার ব্যাপারটা মনে বুঝতে পারছেন। আপনার ব্যাপারটা হচ্ছে আমি বলি, আপনি চাচ্ছেন হাউ টু কুক গুড ফুড, আচ্ছা এটা আমার ওয়েবসাইট, ঠিক আছে? এই গুড ফুডের মধ্যে না, হাউ টু কুক গুড ফুড তো আপনার ওয়েবসাইট হতে পারবে। আচ্ছা, ধরেন হাউ টু কুক ফুড, কুক ফুড একটা ওয়েবসাইট, হ্যাঁ। সেখানে অনেক কিছু আছে, হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ, ফুডের বাংলাদেশি রেসিপি food আছে, হ্যাঁ বাংলাদেশি সব food আছে, সিঙ্গাপুরি সমস্যা food নাই তো, ইন্ডিয়ান ফুড আছে। সমস্যা নাই। কিন্তু আপনার এখন আমি এই 32টার মধ্যে টপে থাকতে চাই। হ্যাঁ 32টার মধ্যে টপিক থাকতে পারবে। জাস্ট আপনি কিছু আর্টিকেল লিখবেন হাউ টু লার্ন কুকিং ইন্ডিয়া ফুড দিয়ে, তাহলে অন্তত এখান থেকে যারা পাবে তাদেরকে তো পাবেন, হ্যাঁ, তারাই ঘুরে ফিরে আপনার ওয়েবসাইটে ব্রাউজ করতে থাকবে, হ্যাঁ। বেঙ্গলি ফুড পাবে, বিভিন্ন হ্যাঁ। ফুড পাবে, এভাবেই তো আস্তে আস্তে নিয়ে আসে। এটাই তো ট্রিক্স, যে ফার্স্টে অল্প দিয়ে শুরু করো, বড় কিওয়ার্ড দিয়ে শুরু করো, তার মানে লং টেল কিওয়ার্ড দিয়ে শুরু করো। দেখেন এইটা দিয়ে তার মানে আপনি স্টার্ট করতে পারেন, হাউ টু ফাইন্ড আ জিম। গুগল তো এবার বুঝতেছে এই লোকটা কি করতেছে বারবার। তো সার্চ করতে চাই। সো এটা দিয়ে মাত্র 455টা। দেখেন এই যে হাউ টু ফাইন্ড এ জিম। এখন দেখেন এই হাউ টু ফাইন্ড জিম দিয়ে আমি verywellfit.com এ চলে গেলাম, হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু তারা পপুলারিটি অর্জন করলো, মানে আমার মাধ্যমে তারা কিন্তু ট্রাফিক পেলো শুধুমাত্র এই কিওয়ার্ডটার মাধ্যমে। এখন বসে না থেকে 2-3টা ক্লিক হইলেও তো ভালো। এসইও নিয়ে আপনি 3 লাখ লোকের পেছনে আপনাকে কেউ দেখবে? বাট মানুষ হয়েছে এখানে 300 জন, 300 জনের মধ্যে যদি মোটামুটি 10এও থাকা যায় মানুষ কিন্তু আপনাকে দেখবে। হতে পারে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাত্র 2 জন, সমস্যা নাই, ওই 2 জনই আসুক, 2 জনই ফার্স্ট আমাকে চিনুক, আস্তে আস্তে সবাই আমাকে চিনবে। তার মানে আপনাকে এই অল ইন টাইটেল কনসেপ্ট দিয়ে ঘুরে ফেলতে হবে। এবার কম্পিটিশনটা কিভাবে অল ইন টাইটেল দিয়ে বুঝবেন? সাধারণত এটা মনে করা হয় যে অল ইন টাইটেল 1000-এর নিচে বা 1000 বা 5000 ভেতরে থাকে তাকে নন কম্পিটিটিভ বা লো কম্পিটিশন বলা হয়। 5000 থেকে 15000 পর্যন্ত ফেয়ারলি কম্পিটিটিভ বা মিডিয়াম কম্পিটিশন বলা হয়। আপনি কি শুনতেছেন? আর যদি 15000 প্লাস বা তার উপরে হয় সেক্ষেত্রে কি হবে? হাই কম্পিটিশন। তার মানে আপনি ফার্স্ট অফ অল ইন টাইটেল কনসেপ্ট নিয়ে কাজ করতে হলে ঘুরে ফিরে দেখবেন মোটামুটি 5000-এর নিচে আছে নাকি, তাহলে সেটা লো কম্পিটিশন। এবার আপনারা কম্পিটিশন বের করতে পারবেন অ্যাসাইনমেন্ট দিলে। আরে এটা কি রেজাল্টে? হ্যাঁ রেজাল্টে 1000 থেকে 5000 এর মধ্যে থাকলে এই যে একটু আগে যে হ্যাঁ, আসলো ইন্ডিয়ান ফুড মাত্র 355, তার মানে এটা একদমই লো একদমই low। কম্পিটিশন। এটা নিয়ে এগোনো যায়, কাজ করা যাবে না। এটা নিয়ে কাজ করা যায় আরো ভালো, কারণ খুব এটা দিয়ে আমি খুব দ্রুত র্যাঙ্কে ফার্স্ট চলে আসবো। কাজেই আপনার সাইট যদি অনেক জনপ্রিয়, এজড হয়, এজড মানে কি অনেক বয়স, তাহলে আপনি নির্দ্বিধায় কম্পিটিটিভ বা হাইলি কম্পিটিটিভ কিওয়ার্ড বাছাই করতে পারেন। কিন্তু আপনার সাইটটি যদি ব্র্যান্ড নিউ হয় তাহলে অবশ্যই আপনার নন কম্পিটিটিভ কিওয়ার্ড বাছাই করা উচিত। এবার বুঝতে পারছেন? যেগুলোতে কম্পিটিশন কম সেই টার্গেট পূরণ করে ফেয়ারলি কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো টার্গেট করতে পারেন, তারপরে আস্তে আস্তে হাই কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে চাইলে কাজ করতে পারেন। এবার বুঝতে পারতেছেন? বোঝা যাচ্ছে স্লাইড থেকে আজকে কনসেপ্টগুলা? ডোমেইন নেম সিলেকশন, এবার কিওয়ার্ড রিসার্চের পর আসবে কি? এবারই তো ওয়েবসাইট তৈরি করার পর্ব।
ডোমেন নেমটা কিভাবে সিলেক্ট করব সেটাও তো একটা প্রশ্ন, যে কিভাবে আমরা ডোমেন নেমগুলো সিলেক্ট করব, রাইট? কিভাবে? ফার্স্টে ব্রেইন স্টর্ম করেন 2 থেকে 3টা মেন কিওয়ার্ড নিয়ে। ধরেন আপনি 10টা কিওয়ার্ড বের করছেন, 2টা মেন কিওয়ার্ড বলেন। ধরেন আপনার ক্ষেত্রে 2টা মেন কিওয়ার্ড বলেন। একটা ফুড বিজনেস ইন গুলশান, ফুড বিজনেস ইন গুলশান, আর একটা আরেকটাই মানে আমার ইচ্ছা হচ্ছে যে কোনো প্রোডাক্ট যেটা সেল করে, ঠিক আছে? যেমন এটার মধ্যে ইলেকট্রনিক প্রোডাক্ট বলতে কি মানে মোবাইল, তারপরে অল টাইপ অফ ইলেকট্রনিক প্রোডাক্ট, পিসিরও হইতে পারে, তারপর ধরেন ইলেকট্রনিক বিভিন্ন থাকে না, যেমন অল টাইপ অফ ইলেকট্রনিক প্রোডাক্ট। আচ্ছা, ঠিক আছে। তাহলে একটা বললেন যে ফুড বিজনেস, ধরলাম একটা কিওয়ার্ড। সো তাহলে ডোমেন নেম সিলেক্ট করার সময় ফুড বিজনেস টাইপ কিছু একটা দেওয়া দরকার, যে foodbusiness.com, foodbiz.com, onlinefood.com, তাই না? তার মানে ব্রেন স্টর্ম 2 or 3 মেন কিওয়ার্ড, যেটা দিয়ে আপনি কি করবেন, আপনি ডোমেন কিনবেন। সো সাপোজ এরপরে আপনি কি করবেন, ডোমেনটা দেখবেন খালি আছে নাকি। সো ধরেন আপনারটা কি ফুড বিজ দিলাম, খালি নাই। ফুড বিডি, খালি নাই। ফুড বিজনেস, খালি নাই। এরপরে অনেক হয়ে গেছে তো, কম্পিটিশন বিট। আচ্ছা, ফুড হাউস, খালি নেই, আপনি কি বলবেন, কেমন মানে এটা কিনতে পারবেন না। ফুড হাউস দেখেন লাল হয়ে আছে, মেক অফার, এটা কিনতে পারবেন না। তুই লাল হয়ে আছে ডানে, এই যে লাল, সবুজ হলে এটা কিনতে পারবেন। এই যে ফুড হাউস, এটা তো কোনো অর্থ প্রকাশ করে না, সো এটা কেনাও যায় না। ফুড টিস বিডি, এটা খালি আছে। তার মানে আপনি ইচ্ছা করলে এটা বাইতে ক্লিক করে এবার কি করতে পারেন, এটা কিনতে পারেন। সেটা আপনি একটা আইপি পেয়ে যাচ্ছেন এবং ডোমেন নেমটা পেয়ে যাচ্ছেন। এবার বুঝতে পারছেন? এটা শুধু একটা নাম কিনে রাখবেন, ফুড ইস বিডি। তার মানে আমি এটা যতদিন না কিনি কোনো ঝামেলা নাই, সারা জীবনের জন্য আমার কাছে থাকবে। না না, আপনি যদি আমি যদি কিনে ফেলি শেষ আমার, আপনারা কিনতে পারবেন না। না, সেটাই তো বললাম, মানে আপনি যদি কিনতেন foodisbd.com, আচ্ছা এটা 1 বছর আর কেউ কিনতে পারবে না। 1 বছর, এই যে টাইম সময় সীমা আছে 1 বছর। 1 বছর পর আবার রিনিউ করতে হবে। আমি ওই এক্সটেনশনের আগে রিনিউ করে রাখতে পারলাম। হ্যাঁ পারবেন, যে আগামী বছরের জন্য রিনিউ করে নিলেন। সেটাই তো সে বললো। আমার পয়েন্ট ছিল যে একবার কিনলে লাইফ টাইম পাবো, এটা না। আসলে না, রিনিউ করতে হবে। রিনিউ করতে হবে। আর লাইফ টাইম বলতে 5 বছরের জন্য একবারে কিনে নিতে পারেন, হ্যাঁ। 10 বছরের জন্য একবারে কিনে নিতে পারেন। লাইফ টাইম বলতে এখন আপনি টাকা দিবেন, আপনাকে সে 10 বছরের জন্য দিবে। 12,000 টাকা দেন, 10 বছরের জন্য দিবে। কিনতেছি না, দেখাচ্ছি কিভাবে কিনবেন। ক্লিক করলেই আপনি এই যে গো ড্যাডিতে চলে যাবে। ওকে, দেন মোটামুটি $20 আপনি কিনতে পারবেন 1 বছরের জন্য। ক্লিয়ার? ডোমেইন কিনা না আমরা? হ্যাঁ, যদি .org কিনেন $11, .net কিনলে $13। যেটা কিনবেন সেটার উপর ডিপেন্ড করবে, তার মানে ডোমেনের উপরে। সে এক্সট্রা দিয়ে কি বুঝি, যেমন .com কমার্শিয়াল জিওভি দিলে XYZ মানে হচ্ছে হাবিজাবি, সোজা বাংলা। XYZ মানে যা ইচ্ছা তা, হাবিজাবি শিওর না। XYZ মানে আপনি হাবিজাবি যা ইচ্ছা তা রাখতে পারবেন। এই যে ডোমেনে থাকে না XYZ, যেমন সেবা.xyz একটা ওয়েবসাইট আছে না, ভিএস হাবিজাবি আছে সেবাতে, মানে হাবিজাবি সেবা। XYZ মানে হাবিজাবি, বুঝতে পারছেন? XYZ মানে হচ্ছে হাবিজাবি সেবা। মাঝে মাঝে মনে হয় যে লাইক ইন্টারনেট না থাকলে মানে আমরা আগের জায়গায় তো যাওয়া বেশ হতো। আগে মানুষ সব তো ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনতো না, বা মুদির দোকান। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন ইন্টারনেট ছাড়া তো এখন সবকিছু আপনি অসহায় মনে হবে নিজেকে। অসহায় মনে হবে, হ্যাঁ। আচ্ছা, সো ডোমেনটাকে এক্স্যাক্টলি বুঝতে পারলাম যে আমাকে দেখেন আমার এই কিওয়ার্ড রিসার্চের মূল উদ্দেশ্য আমি একটা ওয়েবসাইট বানাবো। সো কিওয়ার্ডের উপর ডিপেন্ড করবে আমার ওয়েবসাইটের নাম কি হবে। ফুড ইজ বিডি, তার মানে ফুড রিলেটেড কন্টেন্ট থাকবে, ডান। এবার আপনার কন্টেন্টের উপর আপনার ডোমেন নেম নির্ধারণ করবো। উনি ফুড ইজ বিডি দিচ্ছে, আপনিও ফুড ইজ বিডি দিবেন, কারণ আপনার অন্য কিছু হতে পারে, স্পোর্টস রিলেটেড হতে পারে, রাইট?
মেক ইউর ডোমেইন নেম সিম্পল অ্যান্ড ইজি টু সে। আপনার ডোমেইন নেম দিলেন ফুড ইন বাংলাদেশ হাউস হোম .com, এটা দিয়ে জীবনে মানুষ ঢুকবে? ফুড ইজ বিডি ঢুকতে পারবে, ফুড পান্ডা ঢুকে, ফুড পান্ডা নামে একটা ওয়েবসাইট আছে না, সো এগুলোতে ঢুকে মানুষ। আপনি দিলেন ফুড পান্ডা পান্ডি.com, সো সেক্ষেত্রে কি হচ্ছে, জিনিসটা কেউ ঢুকবে এত বড়? তার মানে আপনার এমন একটা ডোমেইন থাকতে হবে যেটা হচ্ছে কি সিম্পল অ্যান্ড ইজি, বলতে ইজি, গুগল বলতে ইজি, ফেসবুক বলতে ইজি। আমি ফেসবুক না থেকে চুংচাং সামথিং যদি থাকতো, আপনি তো নামে উচ্চারণ করতে পারেন। জাপানিজ কিছু ওয়েবসাইট আছে চায়নার, ওগুলো সার্চ করলে দেখবেন আপনি উচ্চারণই করতে পারবেন না। আমাদের মানে আমরা তো জাপানিজ করি। সেটাই, এখন ধরেন আপনি জাপানিদের জন্য কাজ করতে যাচ্ছেন, তাহলে ওদের জন্য যেটা কমফোর্টেবল সেটাই আপনি করবেন। এটা বলেন তো, এই taobao.com আপনার জন্য কিন্তু কমফোর্টেবল না। আইফেং সোহো উইবো 163.com, বুঝতে পারছেন? তার মানে আপনি আপনার অনেক কিছু ডিপেন্ড করে, আপনার টার্গেট অডিয়েন্সের জন্য যেটা বলতে ইজি হবে সেটাই দেন। যেমন আজকের ডিল.com, এখানেই .com, বিক্রয়.com আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু ইজি, তাই না? চাইনিজদের কথা আবার বিক্রয় করা। হ্যাঁ, যেমন দারাজ ইজি, দারাজ.com, শুধু না ছোট্ট একটা নাম দারাজ। আলিবাবা, হ্যাঁ। আলি এক্সপ্রেস, সুন্দর না? তার মানে আপনাকে বুঝে শুনে নিতে হবে ডোমেইন। ট্রাই টু চুজ .com ডোমেইন নেম। .com ডোমেইন নেমগুলো নিলে সুবিধা যেটা হচ্ছে কমার্শিয়াল, তো এগুলোকে র্যাঙ্কে মোটামুটি ফার্স্ট পেজে নিয়ে আসাটা ইজি। সো .com ডোমেইনটা নেওয়ার চেষ্টা করবেন সব সময়। এখন হ্যাঁ, মাঝে মাঝে ভাগ্য খারাপ হলে দেখা যাচ্ছে ওই নামে আসলে কিচ্ছু নাই, একমাত্র .netটা আছে, তখন বাধ্য হয়ে নিতে হবে। .com এর পরে যদি নিতে হয় .net, আর অন্য কিছু নেওয়ার দরকার নাই। ক্লিয়ার? কিপ ইট শর্ট অ্যান্ড মিনিংফুল। ডোমেইন যতটা শর্ট রাখতে পারবেন। এখন দেখেন ডোমেইনের বাজারে এখন ঘাটতি, মানে হিউজ পরিমাণ ডোমেইন মানুষ কিনে নিছে, সো শর্ট রাখাটা একটু টাফ, কিন্তু মিনিংফুল তো রাখতে পারবো, একটা সুন্দর মিনিংফুল নাম তো রাখতে পারবো নাকি? সো কিপ ইট শর্ট অ্যান্ড মিনিংফুল। আচ্ছা, ये .com एक्सटेंशन যেটা, হ্যাঁ, এক্সটেনশনের উপরে কি র্যাঙ্কিং এর কোনো প্রভাব হয়? .com গুলাকে গুগল সবসময় আগে নিয়ে আসার চেষ্টা করে, তারপর .net। সো .com নিলে অবশ্যই আপনার একটু মানে সুবিধা হয়ে যাচ্ছে। যেমন আপনি দেখবেন নটরডেমে যারা ঢাকা জেলার বাইরে থেকে আসে তাদের ভর্তি হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে, এটা জানেন? নটরডেম কলেজে যারা জেলা শহর থেকে আসে, রাঙামাটি, তাদের কিন্তু ভর্তির সম্ভাবনা বেড়ে যায়। স্বাভাবিক, তারা প্রত্যন্ত অঞ্চল থেকে আসছে, সো নটরডেমওয়ালারা সবাই ফার্স্টে তাদেরকেই নেয়, ঢাকাদের গুলাকে বাদ দিয়ে দেয়। নটরডেমের এটা একটা নিয়ম, প্রত্যন্ত অঞ্চল থেকে, রাঙামাটি থেকে যারা আসছে, ঢাকা ভার্সিটিতেও তো যারা হচ্ছে রাঙামাটি থেকে আসছে তাদের একটা কোটা থাকে না, উপজাতি কোটা, সো তারা সুবিধা পায় না। সো ব্যাপারটা হচ্ছে কেমনই যে আলটিমেটলি কি সুবিধাটা পাচ্ছি আমি? তার মানে .com গুলা গুগল একটু সুবিধা বেশি দেয়, কোটা আছে .com এ, যেমন কোটা .com গুলাতে গুগল একটু বেশি সুবিধা দেয়, বেনিফিট পাবে স্বাভাবিক। এক্সাক্ট ম্যাচ ডোমেইন সম্পর্কে আলোচনা করেছিলাম, সো এই পেজটা আবার আসছে, এখানে এক্সাক্ট ম্যাচ ডোমেইন সম্পর্কে বলা হয়েছে, সো এটা নিয়ে আর আলোচনা করছি না। এই মুহূর্তে যেটা হবে যে এই মুহূর্তে আপনাদেরকে একটা স্লাইড আমি দিব, সেটা পড়েন এবং বাসায় সেটা আবার পড়বেন।